আজকের আলোচনাটা কিন্তু বেশ অন্যরকম, মানে একটা রহস্যভেদের মতো আর কি। আমাদের চারপাশে, মানে একদম পাশের বাড়িতেই হয়তো এমন কেউ আছেন যিনি একদম সাধারণ জীবন কাটান, কিন্তু ভেতরে ভেতরে একজন কোটিপতি। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে তো কথা বলবো আমরা, কিভাবে এটা সম্ভব হয়। ঠিক, আমাদের হাতে একটা ইউটিউব স্ক্রিপ্টের কিছু তথ্য আছে, যেটা আবার দ্য মিলিনিয়ার নেক্সট ডোর নামে একটা বিখ্যাত বইয়ের ধারণার ওপর তৈরি। একদম, আমরা বোঝার চেষ্টা করব যে সাধারণ জীবনযাপন করেও, মানে খুব সাদামাটা থেকেও কিভাবে এত সম্পদ গড়া যায়। আর কারা আসলে মানে সত্যিকারের ধনী, প্রশ্নটা তো এটাই। হ্যাঁ, মূল প্রশ্ন ওটাই। বাইরে থেকে দেখতে ফিটফাট নাকি নীরবে যিনি টাকা জমিয়েছেন, সাফল্যের আসল চেহারা কোনটা। তো আজকের আলোচনার লক্ষ্য হলো এই পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝা, কিভাবে মিতব্যয়িতা, সঞ্চয় আর ঠিকঠাক বিনিয়োগ দিয়ে সাধারণ মানুষও কিন্তু দারুণ অর্থনৈতিক সফলতা পেতে পারে। পারে। শুরুতেই একটা উদাহরণ দিই। ধরুন মিস্টার করিম, একজন রিটায়ার্ড সরকারি কর্মচারী। আচ্ছা। জীবনযাপন খুবই সাধারণ, একটা পুরনো গাড়ি চালান, পোশাক আশাকও সাদামাটা, মানে পাড়ার কেউ হয়তো তাকে ধনী বলে ভাবতই না। চেনা ছবি। অথচ রিটায়ারমেন্টের পর দেখা গেল ভদ্রলোক ঢাকায় ক্যাশ টাকায় বেশ ভালো একটা ফ্ল্যাট কিনে ফেললেন। বাহ! সবাই তো অবাক, কিভাবে সম্ভব হলো এটা? হ্যাঁ, অবাক হওয়ার মতোই শোনায়, কিন্তু এর পেছনে আছে, মানে থাকতে পারে বহু বছরের সংযম। সংযম? হ্যাঁ, পরিকল্পনা করে টাকা জমানো, আর সেই জমানো টাকাটা বুদ্ধি করে কোথাও খাটানো, মানে বিনিয়োগ করা। আচ্ছা। আর দেখুন, এই মিস্টার করিমের ঘটনাটা কিন্তু একলা নয়। ওই যে বইটার কথা বললেন, দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর, হ্যাঁ, তার লেখকরা তো প্রায় 20 বছর ধরে গবেষণা করেছেন এই বিষয়ে। তারা দেখেছেন আমেরিকার বেশিরভাগ কোটিপতি কিন্তু এমন আহামরি বিলাসী জীবন কাটান না। তাই নাকি? হ্যাঁ, তারা ওই দামি গাড়ি, নামি ব্র্যান্ডের জামা কাপড়, বিশাল বিলাসবহুল বাড়ি, এগুলোর পেছনে অহেতুক টাকা নষ্ট করেন না। তার মানে যা আয় করেন তার চেয়ে বেশ কম খরচ করেন। ঠিক তাই। আয়ের একটা বড় অংশ তারা নিয়ম করে জমান বা বিনিয়োগ করেন। তাদের কাছে লোক দেখানো চাকচিক্যের চেয়ে আর্থিক নিরাপত্তা অনেক বেশি জরুরি। বইটাতে দুটো টার্ম আছে না, কি যেন PAW আর UAW? হ্যাঁ, PAW মানে প্রডিজিয়াস অ্যাকিউমুলেটর অফ ওয়েলথ, আর UAW হলো আন্ডার অ্যাকিউমুলেটর অফ ওয়েলথ। এটা একটু বুঝিয়ে বলবেন, PAW কারা, UAW কারা? বলছি। PAW হলো তারা যারা আয়ের একটা বেশ ভালো অংশ, ধরুন 15-20% বা তারও বেশি, নিয়ম করে জমান বা বিনিয়োগ করেন। আচ্ছা। এরাই সময়ের সাথে সাথে সত্যিকারের সম্পদ গড়তে পারেন, মানে নীরবে আর কি। আর UAW? UAW হলো উল্টোটা। তারা হয়তো আয় করেন বেশ ভালো, কিন্তু তাদের খরচের হাতও বেশ লম্বা। মানে আয়ের প্রায় সবটাই খরচ করে ফেলেন। হ্যাঁ, বলতে পারেন। লেটেস্ট গ্যাজেট, দামি রেস্টুরেন্ট, ঘন ঘন বেড়াতে যাওয়া, গাড়ির শখ, এসবের পেছনে অনেক টাকা চলে যায়, ফলে সঞ্চয় তেমন হয়ই না। তার মানে বেশি আয় করেও তারা ধনী হতে পারেন না। পারেন না, অনেক সময় দেখা যায় উল্টে ঋণে জড়িয়ে আছেন। বইটাতে একটা মজার হিসেবও আছে, জানেন কিরকম? আপনার বয়সকে আপনার বছরের মোট আয় ট্যাক্স দেওয়ার আগের দিয়ে গুণ করে সেটাকে 10 দিয়ে ভাগ করলে যা হয় সেটাই আপনার প্রত্যাশিত সম্পদ হওয়া উচিত। ও, ইন্টারেস্টিং। PAWদের সম্পদ থাকে এর অন্তত দ্বিগুণ, আর UAWদের থাকে এর অর্ধেকেরও কম। বাহ, দারুণ তো মাপকাঠিটা। তাহলে ব্যাপারটা আসলেই কে কত আয় করছে শুধু তার উপর নির্ভর করছে না। একদমই না। এই যেমন ধরুন মিস্টার রানা, একজন বেশ সফল ইঞ্জিনিয়ার, মাসে হয়তো 3 লাখ টাকা আয় করেন, কিন্তু তার লাইফস্টাইলও তেমন। লেটেস্ট মডেলের গাড়ি চাই, উইকেন্ডে দামি জায়গায় খেতে যাওয়া চাই। হ্যাঁ, তার মানে খরচের হাত বেশ খোলা। তিনি সম্ভবত একজন UAW, তাই তো? হওয়ার সম্ভাবনাই বেশি। এবার ধরুন মিস্টার তারেক, একজন স্কুল টিচার, মাসে আয় করেন ধরুন 40,000। আচ্ছা। তিনি খুব সাধারণ জীবন কাটান। 25,000 টাকায় মাস চালিয়ে দেন, বাকি 15,000 টাকা প্রতি মাসে SIP বা অন্য কোনো দীর্ঘমেয়াদী প্ল্যানে বিনিয়োগ করেন। এবার ভাবুন 25 বছর পর কি দাঁড়াবে। মিস্টার তারেক হয়তো তখন কয়েকটা ফ্ল্যাটের মালিক, অথবা তার বিনিয়োগ অনেক বড় একটা অঙ্কে পৌঁছে গেছে। তিনি একজন আদর্শ POW। আর মিস্টার রানা? মিস্টার রানা হয়তো তখনও গাড়ির লোন বা বাড়ির EMI শোধ করে চলেছেন। এখান থেকেই তো প্রশ্নটা আসে, আসলে ধনী কে? ঠিক, এটা তাহলে শুধু টাকার অঙ্কের ব্যাপার না। না,
এটা আসলে আর্থিক শৃঙ্খলার অভ্যাসের ব্যাপার, পুরোপুরি অভ্যাস। পিওডব্লিউরা বুঝে শুনে ঝুঁকি নেন, কিন্তু তারা হঠাৎ বড়লোক হওয়ার লোভে ফটকা ব্যবসায় টাকা ঢালেন না। তারা লম্বা সময়ের বিনিয়োগে বিশ্বাস রাখেন। তার মানে এই যে নীরবে ধনী হওয়া মানুষগুলো, এরা আমাদের চারপাশেই আছেন, কিন্তু আমরা হয়তো চিনতে পারি না। কারণ তারা সম্পদ দেখান না। এটাই বইটার একটা মূল কথা। বেশিরভাগ ধনী মানুষ নাকি তথাকথিত পশ এলাকাতেও থাকেন না। হ্যাঁ, অনেকেই সাধারণ এলাকাতেই থাকেন, পুরনো কিন্তু নির্ভরযোগ্য একটা গাড়ি ব্যবহার করেন, সাধারণ পোশাক পরেন। তাহলে রহস্যটা কি শুধু কম খরচ করা, নাকি এর পেছনে আরো কিছু আছে? কম খরচ করাটা তো জরুরি বটেই, তবে তার চেয়েও বড় হলো আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ? হ্যাঁ, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নিজের টাকার উপর পুরো কন্ট্রোল থাকা। তারা তাদের আর্থিক লক্ষ্যগুলো নিয়ে খুব পরিষ্কার থাকেন আর সেই অনুযায়ী বাজেট করেন। হুটহাট কিছু কিনে ফেলেন না। আর শুধু জমানোই না, না, কোথায় বিনিয়োগ করলে টাকাটা বাড়বে সেই বিষয়েও তারা খোঁজ খবর রাখেন। দরকার হলে পেশাদারদের পরামর্শ নেন। তাদের আসল লক্ষ্য হলো আর্থিক স্বাধীনতা, লোক দেখানো জীবন নয়। বোঝা গেল। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? ধনী হওয়া মানে শুধু অনেক আয় করা নয়। একদমই নয়, বরং আয় থেকে নিয়ম করে জমানো, আর সেই জমানো টাকাটাকে বুদ্ধি করে সময়ের সাথে বাড়তে দেওয়াই হলো আসল কৌশল। সহজ কথায় বললে? আয়ের চেয়ে কম খরচ করা, 1, 2 সঞ্চয়ের অভ্যাস তৈরি করা, আর 3 স্মার্টলি ইনভেস্ট করা। ঠিক, এই 3টে জিনিস যদি কেউ মেনে চলতে পারে, তাহলে আয়ের পরিমাণ তুলনামূলক কম হলেও কিন্তু লম্বা সময়ে ভালো সম্পদ গড়া সম্ভব। শুধু দরকার ধৈর্য আর ডিসিপ্লিন। ধৈর্য আর ডিসিপ্লিন। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন আসছে মাথায়, যেটা হয়তো আমাদের একটু ভাবাবে। বলুন। এই যে সম্পদ গড়া, এর আসল মানেটা কি? মিস্টার করিমের মতো নীরবে নিজের আর পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা তৈরি করা, নাকি মিস্টার রানার মতো বাইরে থেকে সাফল্যের একটা ছবি ধরে রাখা? কোনটা বেশি দরকারি? খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটাই না হয় থাকলো আমাদের নিজেদের ভাবনার জন্য।